আজকে আমরা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের অর্গানাইজিং চ্যাপ্টারের স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে এই টপিকটি স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্টের দুটি বিষয় এখানে সিলেবাসে উল্লেখ করা আছে। একটি হচ্ছে কনসেপ্ট স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্টের, এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন অ্যাপ্রোচেস। স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলতে কোনো প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকবে, সেই অর্গানাইজেশন স্ট্রাকচারের কোনো একটি পয়েন্টে একজন ম্যানেজার বা একজন সুপারভাইজার যতজন এমপ্লয়িকে বা একজন ম্যানেজার যতজন সাবঅর্ডিনেটকে বা একজন সুপারভাইজার যতজন এমপ্লয়িকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ ডাইরেক্টলি এবং এফিসিয়েন্টলি সুপারভাইজ করতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে যতজনকে, সেই সংখ্যাটিকে ওই সুপারভাইজার বা ওই ম্যানেজারের স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলা হয়। কোনো ক্ষেত্রে স্প্যান অফ ম্যানেজমেন্ট বেশি হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে স্প্যান অফ ম্যানেজমেন্ট কম হয়ে থাকে। স্প্যান অফ ম্যানেজমেন্ট ভ্যারি করে। তাহলে স্প্যান অফ ম্যানেজমেন্ট বলতে কোনো প্রতিষ্ঠানের একজন ম্যানেজার বা একজন সুপারভাইজার যতজন এমপ্লয়িকে ডাইরেক্টলি এফিসিয়েন্টলি কন্ট্রোল করতে পারে, দক্ষতার সঙ্গে সরাসরিভাবে কন্ট্রোল করতে পারে এবং সুপারভাইজ করতে পারে, তদারকি করতে পারে, সেই নাম্বারটিকে, সেই সংখ্যাটিকে সুপারভাইজারের সেই সংখ্যাটিকে বা সাবঅর্ডিনেটের সেই সংখ্যাটিকে বা এমপ্লয়ীদের সেই সংখ্যাটিকে আমরা স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলে থাকি। ওই পার্টিকুলার ম্যানেজারের স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে একজন ম্যানেজার তিনজন এমপ্লয়িকে ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারছে, তাহলে এক্ষেত্রে এই ম্যানেজারের স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 3। সুতরাং স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলতে the number of subordinates or employees that a manager can effectively supervise and direct within an organization। একটি অর্গানাইজেশনের মধ্যে একজন সুপারভাইজার বা একজন ম্যানেজার যতজন সাবঅর্ডিনেটকে বা যতজন এমপ্লয়িকে ডাইরেক্টলি এফেক্টিভলি ম্যানেজ করতে পারে, সেই সংখ্যাটিকে আমরা স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলে থাকি। স্প্যান অফ কন্ট্রোল, স্প্যান অফ ম্যানেজমেন্ট কতগুলি বিষয়কে ডিটারমাইন করে থাকে। এই বিষয়গুলির মধ্যে প্রথমটি হচ্ছে স্ট্রাকচার অফ অথরিটি, অর্থাৎ অথরিটির কি স্ট্রাকচার হবে সেই বিষয়টি, কমিউনিকেশন ফ্লো কি হবে এবং ম্যানেজেরিয়াল রেসপন্সিবিলিটি কি হবে সেই বিষয়টি এই স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট অনেক সময় ডিটারমাইন করে থাকে। এখন প্রত্যেক ক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্ট যে 3 হবে বা প্রত্যেক ক্ষেত্রে যে 4 হবে সেরকম কিছু ব্যাপার নয়। স্প্যান অফ ম্যানেজমেন্ট বা স্প্যান অফ কন্ট্রোল কোনো একটি অর্গানাইজেশনে বেশি হতে পারে বা কোনো অর্গানাইজেশনে কম হতে পারে, এবং বেশি হলে তাকে ওয়াইড স্প্যান অফ ম্যানেজমেন্ট বা ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল বলা হবে, এবং কম হলে তাকে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল বলা হবে। এখানে একজন সিইও, তার আন্ডারে 4জন ম্যানেজার থাকছেন, একজন ম্যানেজারের আন্ডারে 4জন সুপারভাইজার থাকছে বা তার 4জন সাবঅর্ডিনেট থাকছে ম্যানেজারের। সুতরাং এক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি বড় এই ন্যারো এই স্ট্রাকচারের তুলনায়, অর্থাৎ এক্ষেত্রে সিইও আন্ডারে 2জন ম্যানেজার থাকছে এবং এই ম্যানেজারের আন্ডারে 2জন সাবঅর্ডিনেট থাকছে। সুতরাং এই যে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল এটাকে বলা হবে, এবং এটাকে বলা হচ্ছে ওয়াইডার স্প্যান অফ কন্ট্রোল। যে স্প্যান অফ কন্ট্রোল ওয়াইড হবে না ন্যারো হবে সেই বিষয়টিও কতগুলি এই উপাদানের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে, অর্থাৎ ডিটারমিনেন্ট আছে স্প্যান অফ কন্ট্রোলটি ওয়াইডার হবে না ন্যারো হবে সেই বিষয়টি, এই ডিটারমিনেন্ট গুলোকে আমরা এখানে উল্লেখ করতে পারি। এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে নেচার অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজের প্রকৃতি কি আছে, কাজের প্রকৃতির উপরে স্প্যান অফ কন্ট্রোলটি অনেক সময় নির্ভর করে থাকে। কাজের প্রকৃতি বলতে কাজটি কি খুব কমপ্লেক্স প্রকৃতির নাকি সিম্পল প্রকৃতির। কমপ্লেক্স যদি হয়ে থাকে কাজের ধরন, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি ছোট হয়ে থাকে, ন্যারো হয়ে থাকে, ন্যারো স্প্যান অফ কন্ট্রোল হবে। কাজের প্রকৃতি যদি সিম্পল হয়, রুটিন ওয়ার্ক হয়ে থাকে, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল ওয়াইডার হয়ে থাকে, অর্থাৎ বড় হবে স্প্যান অফ কন্ট্রোল, বেশি জন সাবঅর্ডিনেটকে একজন সুপিরিয়র কন্ট্রোল করতে পারবে। কাজের ভেরিয়েবিলিটি যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল আবার ন্যারো হয়ে যাবে। এই ধরনের, অর্থাৎ কাজের নেচার অনুসারে স্প্যান অফ কন্ট্রোলটি ডিটারমিনেন্ট হয়ে থাকে বেশি অনেক ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমপ্লয়ির কম্পিটেন্সি এবং এক্সপিরিয়েন্সের উপরে স্প্যান অফ কন্ট্রোল নির্ভর করে থাকে। এক্সপিরিয়েন্স যদি বেশি হয় কোনো একজন এমপ্লয়ির, বা স্কিলড এমপ্লয়ি যদি হয়, এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি যদি হয়, সেক্ষেত্রে তার স্প্যান অফ কন্ট্রোল বেশি হবে, অর্থাৎ একজন স্কিলড এমপ্লয়ি, একজন স্কিলড সুপারভাইজার
একজন স্কিলড ম্যানেজার বা স্কিলড এক্সপিরিয়েন্সড ম্যানেজার তার স্প্যান অফ কন্ট্রোল বেশি হবে, কিন্তু একজন ইনএক্সপিরিয়েন্সড বা আনস্কিলড যদি এমপ্লয়ি হয়ে থাকে, সুপারভাইজার হয়ে থাকে বা ম্যানেজার হয়ে থাকে, তার স্প্যান অফ কন্ট্রোলটি কম হবে, অর্থাৎ সে কম সংখ্যক কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারবে বা সুপারভাইজ করতে পারবে। এটি একটি দ্বিতীয় উপাদান হিসেবে আমরা উল্লেখ করতে পারি। 3 নম্বর হচ্ছে ম্যানেজার্স এবিলিটি। ম্যানেজারের যে এবিলিটি থাকবে সেই এবিলিটির উপরে স্প্যান অফ কন্ট্রোল অনেক সময় নির্ভর করে থাকে। ম্যানেজাররা খুব যদি কোয়ালিফাইড হয়, স্কিলড ম্যানেজার হয়, লিডারশিপ এবিলিটি যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে ওয়াইডার স্প্যান অফ কন্ট্রোল হবে। ম্যানেজারের স্কিল যদি কম হয়, এক্সপিরিয়েন্স যদি কম হয়, সেক্ষেত্রে ন্যারো স্প্যান অফ কন্ট্রোল হতে পারে, স্মল হতে পারে স্প্যান অফ কন্ট্রোল। সুতরাং ম্যানেজারের এবিলিটি একটি ডিটারমিনেন্ট ফ্যাক্টর আর স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে। এছাড়া অর্গানাইজেশন স্ট্রাকচার একটি স্প্যান অফ কন্ট্রোল এর ডিটারমিনেন্ট হিসাবে কাজ করে। যদি অর্গানাইজেশন স্ট্রাকচার ফ্ল্যাট হয়, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি বড় হবে। যদি অর্গানাইজেশন স্ট্রাকচার টল হয়, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি ছোট হয়ে থাকে, অর্থাৎ ন্যারো হয়ে থাকে। টল অর্গানাইজেশন স্ট্রাকচার এবং ফ্ল্যাট অর্গানাইজেশন স্ট্রাকচার এখানে একটি ডিজাইনের মাধ্যমে উল্লেখ করা হলো। এটি হচ্ছে টল অর্গানাইজেশন স্ট্রাকচার, এটি ফ্ল্যাট অর্গানাইজেশন স্ট্রাকচার। এখানে স্প্যান অফ কন্ট্রোল ছোট, এখানে স্প্যান অফ কন্ট্রোল বড় আছে, ওয়াইডার হয়ে আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিওগ্রাফিক্যাল ডিসপারশন, অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে সমস্ত ইউনিট যদি একটা জায়গায় থাকে, কোনো একটি নির্দিষ্ট জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল বেশি হবে। অর্থাৎ এমপ্লয়িরা, কোনো একজন সুপারভাইজার বা কোনো একজন ম্যানেজার বেশি সংখ্যক এমপ্লয়িকে সে কন্ট্রোল করতে পারবে, ইজিয়ার সুপারভিশন করতে পারবে। জিওগ্রাফিক্যাল লোকেশন যদি একটি নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে, কিন্তু যদি এটা স্প্রেড করে থাকে, বিভিন্ন জায়গায় হয়, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি ছোট হয়ে যাবে, অর্থাৎ কম সংখ্যক এমপ্লয়িকে তখন তারা কন্ট্রোল করতে পারবে। জিওগ্রাফিক্যাল ডিসপারশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও কমিউনিকেশন টেকনোলজি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কমিউনিকেশন টেকনোলজি ইউজ করা হয়, উন্নত কমিউনিকেশন টেকনোলজি ইউজ করা হয় কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে কমিউনিকেশনের জন্য, সেক্ষেত্রে একজন সাব সুপারভাইজারের বা একজন ম্যানেজারের স্প্যানটি অনেকটা বড় হয়ে থাকবে। কিন্তু যদি কমিউনিকেশন টেকনোলজি খুব পোর হয়ে থাকে, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল ছোট হবে। এছাড়াও ডিগ্রি অফ ডেলিগেশন অ্যান্ড অটোনমি, ডেলিগেশন অফ অথরিটি এবং অটোনমির উপরে স্প্যান অফ কন্ট্রোল অনেক সময় নির্ভর করে থাকে। যে স্প্যান অফ কন্ট্রোল কেমন হবে, সেটি সেটি ডেলিগেশন অফ অথরিটি বা এমপ্লয়ীদের অটোনমির উপরে নির্ভর করে থাকে। অর্থাৎ ডেলিগেশন অফ অথরিটি যদি করা হয়ে থাকে, আমরা আগে দেখেছি যে ডেলিগেশন অফ অথরিটি বলতে এমপ্লয়ীদের ডিসিশন মেকিং প্রসেস ট্রান্সফার করা হয়, অর্থাৎ সুপিরিয়রের কাছ থেকে সাবঅর্ডিনেটের কাছে ডিসিশন মেকিং যে পাওয়ার, সেই পাওয়ারটাকে ট্রান্সফার করা হয়ে থাকে। মানে একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রে হলে তাকে ডেলিগেশন অফ অথরিটি বলা হয়। যদি সামগ্রিক অর্গানাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন বিভাগ বা বিভিন্ন এমপ্লয়ির মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ডিসিশন মেকিং প্রসেসকে, তখন তাকে ডিসেন্ট্রালাইজেশন বলা হয়। এক্ষেত্রে ডেলিগেশন অফ অথরিটি যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়িরা খুব দ্রুত ডিসিশন নিতে পারে, তাদের সুপিরিয়র যে থাকে তার মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটা অনেক ভালো হয়ে থাকে, বড় হয়ে থাকে, ওয়াইডার হয়। অন্য ক্ষেত্রে যদি ডেলিগেশন অফ অথরিটি ছোট না হয়, সেন্ট্রালাইজড প্রসেসে সমস্ত কিছু চলে, সেক্ষেত্রে সুপিরিয়রের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় কোনো একটি ডিসিশন নেওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি ন্যারো হয়ে থাকে, ছোট হয় স্প্যান অফ কন্ট্রোল। এছাড়াও অর্গানাইজেশনাল কালচার, যদি অর্গানাইজেশনে এম্পাওয়ারমেন্ট থাকে সমস্ত এমপ্লয়ীদের মধ্যে, সেক্ষেত্রে ওয়াইডার হয়ে থাকে স্প্যান অফ কন্ট্রোল। যদি এম্পাওয়ারমেন্ট না থাকে, ক্লোজ সুপারভিশন যদি প্রেজেন্ট থাকে, একজন এমপ্লয়ি কি করছে অন্যজন যদি সঙ্গে সঙ্গে দেখে বা তাকে তদারকি করে, সেক্ষেত্রে সুপারভাইজার যিনি থাকবেন বা ম্যানেজার যিনি থাকবেন, তার স্প্যান অফ কন্ট্রোলটি অনেক সময় ছোট হয়ে থাকে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের উপরে স্প্যান অফ কন্ট্রোল নির্ভর করে থাকে। স্প্যান অফ কন্ট্রোল কতটা বড় হবে বা ছোট হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের উপরে। ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বলতে ইন্ডাস্ট্রির কি ধরনের কাজটি করছে, যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকে ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি ছোট হবে। কিন্তু যদি ক্রিয়েটিভ ফিল্ড না থাকে, অন্য কোনো ফিল্ডে থাকে যেখানে ফ্রিকুয়েন্টলি একই কাজ বারবার হচ্ছে, যেমন রেস্টুরেন্টে বা কোনো একটা কল সেন্টারে, সেক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোলটি বড় হয়ে থাকে। এমপ্লয়ীদের কন্ট্রোল, বেশি সংখ্যক এমপ্লয়ীকে কন্ট্রোল করতে পারে একজন ম্যানেজার বা একজন সুপারভাইজার। আর এটি হচ্ছে স্প্যান অফ কন্ট্রোলের
এগুলিকে আমরা ডিটারমিনেন্ট হিসাবে উল্লেখ করতে পারি স্প্যান অফ কন্ট্রোলের। পরবর্তী যে টপিকটি আমরা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে অ্যাপ্রোচেস অফ স্প্যান অফ কন্ট্রোল। দুটি অ্যাপ্রোচ এখানে দেখা যায়, একটি হচ্ছে যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং অপরটি হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে কতগুলি বৈশিষ্ট্য আছে এবং মডার্ন অ্যাপ্রোচের কতগুলি বৈশিষ্ট্য আছে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি হলো যেটি ট্র্যাডিশনাল প্রকৃতির, অর্থাৎ একজন ম্যানেজার খুব অল্প সংখ্যক এমপ্লয়িকে তারা কন্ট্রোল করতে পারবে, তাদের স্প্যান অফ কন্ট্রোলটি ন্যারো হবে এবং স্মল নাম্বার অফ সাবঅর্ডিনেটকে তারা ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারছে। ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখানে ফলো করা হয়। হায়ারার্কিয়াল স্টল ম্যানেজমেন্ট স্টল অর্গানাইজেশন স্ট্রাকচার এখানে ফলো করা হয়ে থাকে। কতগুলি আমরা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে পারি, যেমন ন্যারো স্প্যান এক্ষেত্রে 4 থেকে 8 জনকে কন্ট্রোল করতে পারবে। টল অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে, এমপ্লয়ীদের মধ্যে ক্লোজ সুপারভিশন থাকবে, ক্লিয়ার অথরিটি চেন অফ কমান্ড থাকবে, এখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ক্লিয়ার থাকে অথরিটি, এবং ডিসিপ্লিনের উপরে এখানে এমফাসিস করা হয়। ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টকে ওয়েবারের ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্টকে এখানে ফলো করা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিকে এখানে অ্যাপ্লাই করা হয়ে থাকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে। আর ডেলিগেশন অফ অথরিটি লো হয়, ডেলিগেশন অফ অথরিটি খুব ভালো থাকে না ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে। কিন্তু মডার্ন অ্যাপ্রোচের ক্ষেত্রে এর বিপরীত জিনিসটা পরিলক্ষিত হয়। মডার্ন অ্যাপ্রোচের ক্ষেত্রে কোনো একজন সুপারভাইজার বেশি সংখ্যক এমপ্লয়িকে কন্ট্রোল করতে পারে, ফ্ল্যাটার অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে, এমপ্লয়িরা এম্পাওয়ার্ড হয়, অটোনমি থাকে, ফ্লেক্সিবল হয়ে তারা ডিসিশন নিতে পারে। এই সমস্ত বিষয়গুলি মডার্ন অ্যাপ্রোচের মধ্যে থাকে, অর্থাৎ স্প্যান অফ কন্ট্রোল এখানে 10 থেকে 20 জন একজন ম্যানেজার তার সাবঅর্ডিনেট থাকতে পারে। ফ্ল্যাট অর্গানাইজেশন স্ট্রাকচার হয়, এটা টল নয়। এমপ্লয়ীদের এম্পাওয়ার করা হয়, সেলফ ম্যানেজমেন্টের উপরে তাদের ডিপেন্ডেন্ট হওয়া, সেলফ রিলায়েন্ট হয়ে থাকে এমপ্লয়ীরা। টেকনোলজিক্যাল সাপোর্ট এখানে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্ট হয়, এবং সুপারভিশন আউটকামের উপরে এখানে জোর দেওয়া হয়ে থাকে মডার্ন অ্যাপ্রোচের ক্ষেত্রে। কারণ মডার্ন অ্যাপ্রোচ এবং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এই দুটি অ্যাপ্রোচ ছাড়াও স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ ম্যানেজমেন্টের আরো একটি গুরুত্বপূর্ণ থিওরি আছে, যে বিষয়টি উল্লেখ না করলে এই বিষয়টি অসমাপ্ত হয়ে থাকে। সেটি হচ্ছে যে VA গ্যারি কুনাসের থিওরি, যেটি স্প্যান অফ কন্ট্রোলের একজন ম্যানেজার তার আন্ডারে যদি 2 জন এমপ্লয়ি থাকে তাহলে তাদের মধ্যে কতগুলি রিলেশন হতে পারে, কত ধরনের কতগুলি রিলেশন হতে পারে, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এই VA গ্যারি কুনাস উনি একটি থিওরি ডেভেলপ করেছিলেন, যেই থিওরি যে ফর্মুলার মাধ্যমে, যে থিওরির উপর বেস করে একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি একজন ম্যানেজার তার আন্ডারে যদি 2 জন সাবঅর্ডিনেট থাকে, বা একজন ম্যানেজার তার আন্ডারে যদি 5 জন সাবঅর্ডিনেট থাকে, তাহলে কত ধরনের রিলেশনশিপ ডেভেলপ করতে পারে। উনি যে পেপারটির মাধ্যমে এই থিওরিটি ডিসক্লোজ করেছিলেন সেটি হচ্ছে রিলেশনশিপ ইন অর্গানাইজেশন এই নামে, এবং সেটি প্রকাশ হয়েছিল 1933 খ্রিস্টাব্দে। এই ফর্মুলাটি হচ্ছে R equal to n into 2 to the power n divided by 2 plus n minus 1। এখানে R বলতে R রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ রিলেশনশিপকে, এবং নাম্বার অফ সাবঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে n। এক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে উদাহরণ নিয়ে আমরা বলতে পারি যে যদি একজন সুপিরিয়রের 5 জন সাবঅর্ডিনেট থাকে তাহলে ক ধরনের রিলেশনশিপ আমরা কতগুলি রিলেশনশিপ আমরা দেখতে পাবো। এখানে এই থিওরি অনুসারে, গাইনিকুলাসের থিওরি অনুসারে, এই ফর্মুলা অনুসারে এখানে আমরা 5 হচ্ছে 5 ইকুয়াল টু n, n ইকুয়াল টু 5, এবং n ইকুয়াল টু যদি 5 হয় তাহলে আমরা সেটিকে প্রেজেন্ট করেছি। প্রেজেন্ট করার পরে এখানে দেখা গেছে যে 100 ধরনের সম্পর্ক এখানে তৈরি হতে পারে। এইভাবেই যদি সাবঅর্ডিনেটের সংখ্যা 1 হয় তাহলে একটি রিলেশনশিপ থাকবে, যদি সাবঅর্ডিনেটের সংখ্যা 2 হয় তাহলে 6টি রিলেশনশিপ ডেভেলপ করবে, যদি 3 হয় 18টি রিলেশনশিপ ডেভেলপ করবে। এই ফর্মুলা থেকে আমরা এইভাবে বের করতে পারি। অর্থাৎ 5-এ যেটা আমরা বের করে দেখিয়েছি যে এখানে 100টি রিলেশনশিপ ডেভেলপ করতে পারে। যদি নাম্বার অফ সাবঅর্ডিনেট 6 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 222টি রিলেশনশিপ ডেভেলপ করতে পারে, অর্থাৎ সুপিরিয়রের সঙ্গে সাবঅর্ডিনেট 222 রকমের রিলেশনশিপ ডেভেলপ করতে পারে। এটি একটি ফর্মুলা, গুরুত্বপূর্ণ এই এই টপিকের উপরে এটি একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।